আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অষ্টম অধ্যায়ের আমাদের আরও একটা পার্ট নিয়ে বাংলাদেশের প্রাকৃতিক জ্বালানির উৎস, অর্থাৎ আমাদের দেশের যে প্রাকৃতিক জ্বালানি সমূহ রয়েছে, প্রাকৃতিক গ্যাস, কয়লা সহ আরও যাবতীয় যা কিছু আছে, আমরা এই পর্বে সেগুলো নিয়ে কথা বলবো, সেগুলোর গুরুত্ব নিয়ে কথা বলবো, সেগুলোকে কিভাবে উত্তোলন করা হয়, কিভাবে সরবরাহ করা হয়, এই সমস্ত আলোচনা নিয়ে আমাদের এই পর্বটা সাজানো হয়েছে। তো তাহলে চলো আমরা স্টেপ বাই স্টেপ এগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। তো আমাদের প্রথম যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস নিয়ে। আমরা এখন প্রাকৃতিক গ্যাস সম্পর্কে জানবো। তো আসলে প্রাকৃতিক গ্যাস কি দেখুন, তো বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস মূলত কিন্তু মিথেন গ্যাস, মানে আমাদের মাথায় যখনই বলে যে প্রাকৃতিক গ্যাস, এই প্রাকৃতিক গ্যাসের কথা বললে বাংলাদেশের প্রেক্ষাপটে মিথেন গ্যাস চলে আসে। আমাদের প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রায় 99% মিথেন থাকে, মানে ম্যাক্সিমামই মিথেন থাকে আর কি। আচ্ছা, তবে সামান্য পরিমাণে অন্য উপাদান থাকতে পারে। কী কে থাকতে পারে? যেরকম ধরো ইথেন থাকতে পারে, প্রোপেন থাকতে পারে, বিউটেন থাকতে পারে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এরা সবাই অ্যালকেন জাতীয় সদস্য। সো প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন CH4। ইথেনের সংকেত কি বলতো? ইথেনের সংকেত হচ্ছে C2H6। প্রোপেনের সংকেত কি? প্রোপেনের সংকেত হচ্ছে ইথেন C2H6। আচ্ছা, প্রোপেন কি হবে? C3H8। বিউটেন কি হবে? C4H10। C4H10। তাহলে আমরা এই সংকেতগুলোকে এখানে ব্যবহার করতে পারি। এছাড়া সামান্য পরিমাণে কি থাকতে পারে? কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। কার্বন ডাইঅক্সাইডের সংকেত তো তোমরা সবাই জানো, CO2। হাইড্রোজেন, আর্গন, হিলিয়াম থাকতে পারে। এছাড়াও এখানে কি থাকতে পারে? হিলিয়ামও মিশ্রিত অবস্থায় থাকতে পারে। আচ্ছা, গেল। তো আমরা এই সম্পর্কে এখানে জানলাম যে আমাদের প্রাকৃতিক গ্যাসের মূল উৎস হচ্ছে মিথেন। এছাড়াও মিথেনের সাথে ইথেন, প্রোপেন, বিউটেন এবং সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, হিলিয়াম থাকতে পারে, তারপরে হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস থাকতে পারে, আর্গন থাকতে পারে, আর্গন থাকতে পারে। এই সকল উপাদানসমূহ কিন্তু আমাদের এই গ্যাস মিশ্রণে থেকে যেতে পারে। তো আমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছি যে প্রাকৃতিক গ্যাস বলতে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মিথেন গ্যাসকে বুঝি। আচ্ছা, এবারে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। দেখো কি বলতেছে যে প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ মানে কিভাবে প্রাকৃতিক গ্যাসটা প্রক্রিয়া করা হয়। আমরা তো এমন না যে মানে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসই পাচ্ছি, এরকমটা না। আমরা এখান থেকে কিন্তু মানে এটাকে বলা হয় পেট্রোলিয়াম। তো পেট্রোলিয়ামের মধ্যে অনেক উপাদান মিশ্রিত অবস্থায় থাকে। বিভিন্ন তেল থাকতে পারে, তেলের মধ্যে অকটেন, ডিজেল সহ আর অন্যান্য উপাদান থাকতে পারে। তো আমরা এখন এই জিনিসটা আসলে জানার চেষ্টা করব যে প্রাকৃতিক গ্যাসটাকে কিভাবে মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, কিভাবে বিশুদ্ধকরণ করা হয়, কিভাবে পাইপলাইনের মাধ্যমে সাপ্লাই বা সরবরাহ করা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের চিত্র। দেখো, আমরা এখন এই চিত্রগুলো এবং এই স্টেপসগুলো একত্রে মিলিয়ে বোঝার চেষ্টা করব, কারণ আমাদের দুইটা জিনিস হচ্ছে একসাথে কম্বাইন। আমরা স্টেপস এবং চিত্র আমাদের এক্সামে আসলে আমাকে এগুলোই মানে ফার্স্টে মানে করতে হবে আর কি। আচ্ছা, প্রথমত আসো খেয়াল করো, আমাদের এখন আমরা যাচ্ছি আমাদের এই প্রসেসটাকে কিভাবে কাজ করা হয়। তো এখানে কয়েকটা কথা বলা আছে। প্রথম কথা বলা আছে, দেখো যে আমাদের এই প্রক্রিয়াকরণ, আমরা যে গ্যাস রিজার্ভার থেকে যে গ্যাসটাকে আমরা কালেকশন করব, সেই প্রক্রিয়াকরণটা তোমাকে গ্যাসের গঠনের উপর নির্ভর করতেছে আর কি। অর্থাৎ আমরা যেই গ্যাস পেয়েছি বা আমরা যেই গ্যাস পাবো তার উপরে ডিপেন্ড করে আমাকে কাজ করতে হবে যে আমি ওটাকে কিভাবে রিফাইন করব। তো এই জন্য আমাদের প্রথম এটা মাথায় রাখতে হবে যে সমস্ত গ্যাসকে তুমি এক প্রসেসেই যে প্রক্রিয়াকরণ করবা এমনটা না। এখানে ওয়ের মধ্যে, প্রসেসের মধ্যে ডিফারেন্ট থাকতে পারে, আলাদা আলাদা ভিন্নতা থাকতে পারে। তো সেই হিসেবে আমরা এটাকে একভাবে কাজ করব না। আচ্ছা, দেখো ফার্স্টে কি বলছেন, সাধারণত গ্যাস কূপে গ্যাস ও তেল একত্রে থাকে। আমরা যেখান থেকে আমরা গ্যাসটাকে কালেকশন করব সেখানে তেল এবং গ্যাস এটা মিশ্রিত অবস্থায় থাকে। তুমি কখনোই মাটির নিচে যে শুধুমাত্র তেল পাবা বা শুধুমাত্র গ্যাস পাবা এমনটা না। বেসিক্যালি শুরুতে তারা সবাই একটা মিশ্রণ আকারে থাকে, মিশ্রণের অনেকগুলো জিনিস একত্রে মিশ্রিত অবস্থায় থাকে। তো ধরো এই হচ্ছে আমাদের গ্যাস রিজার্ভার, যেখান থেকে আমরা সন্ধান পেয়েছি যে না এখানে আসলে গ্যাস আছে। তাহলে আমরা দেন সেখানে কি করবো, সেখান থেকে আমাদের কাজগুলো এরকম ধাপে ধাপে সম্পন্ন করা হবে। তো প্রথম ধাপে দেখো খেয়াল করো কি লিখছে, তেল গ্যাস পৃথকীকরণ। তার মানে তুমি প্রথমে কি করবা, তুমি প্রথমে তেল এবং গ্যাসকে, এই যে দেখো আমাদের ফার্স্ট পয়েন্টটা কি, তেল গ্যাস পৃথকীকরণ। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে রিজার্ভার নিব, এরপরে সেখান থেকে আমরা তেল এবং গ্যাসকে কি করব, পৃথক করব। এটা হচ্ছে আমার প্রথম রিজার্ভারে এই কাজটা হবে। আচ্ছা, গেল এটা তেল গ্যাস পৃথকীকরণ। এবারে দেখো তাহলে এক নাম্বার গেল হচ্ছে গিয়ে যে আমাদের নির্ভর করতেছে ডিফারেন্ট প্রসেসের উপরে। তারপরে কি বলছে যে তেল এবং গ্যাস একত্রিত মিশ্রিত অবস্থা থাকে, এই একত্রিত মিশ্রিত অবস্থা থেকে তেল এবং গ্যাসকে কি করা হয়, পৃথক করা হয়। এটা আমরা এই যে ফার্স্ট যে আমার চেম্বারটা, ফার্স্ট যেই আমাদের অংশটা, সেই অংশে আমরা এই কাজটুকু করলাম।
এরপর একটা ফলো করো, দেখো কি বলছে, এরপর প্রাকৃতিক গ্যাসে থাকা বেনজিন বিউটেনকে ঘনীভূত করে আলাদা করা হয়। তুমি কিন্তু এখান থেকে দেখো, এখান থেকে তোমার তেল আর হচ্ছে অয়েল, সরি তেল এবং গ্যাস, তেল এবং গ্যাসকে তুমি কি করতেছো, পৃথক করে ফেলতেছো। তার মানে তোমার তেলটা যাচ্ছে এক লাইনে, তোমার গ্যাসগুলো চলে আসলো আর এক লাইনে। আচ্ছা, ভালো কথা। এবারে তো আমরা কিন্তু শুরুতেই বলছি যে আমাদের এই প্রাকৃতিক গ্যাসের সাথে বিভিন্ন বস্তু মিশ্রিত অবস্থায় থাকতে পারে। তো আমরা প্রথমে গ্যাসটাকে আলাদা করার পরে এখানে থাকতেছে কি, বেনজিন এবং বিউটেন। এই দুইটা গ্যাস, এই গ্যাসের মধ্যে কিন্তু আবার বেনজিন এবং বিউটেন আছে। আমাদেরকে এটা বুঝতে হবে যে এখন আমরা তেল নিয়ে আমার কাজটা শেষ, যতটুকু তেল ছিল সেটা আমরা একদিকে নিয়ে গেছি, তেলটাকে আমরা পরবর্তীতে আর একটু রিফাইন করে সেটাকে আমরা ইউজ করতে পারবো। আমাদের এখন মূল ফোকাসটা হচ্ছে গ্যাসকে কেন্দ্র করে। তাহলে এই যে গ্যাসীয় পদার্থ, এই গ্যাসীয় পদার্থের মধ্যে বেনজিন আছে এবং কি আছে, বিউটেন আছে। তাহলে আমরা এই দুইটা পদার্থকে কি করে ঘনীভূত, ঘনীভূত মানে কি বলতো, এদেরকে মানে গ্যাসীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করা, শীতল করে তরল অবস্থায় রূপান্তর করে আলাদা করা হয়। তার মানে এদেরকে ঘনীভূত করে, দেখো ঘনীভূত করে পৃথক করা হয়। এটা আমার কোন চেম্বারে ঘটেছে এই কাজটা, এই কাজটা ঘটেছে আমার সেকেন্ড চেম্বারে। সেকেন্ড চেম্বারে আমরা এটাকে ঘনীভূত করে কি করতে পারতেছি, পৃথক করে ফেলতে পারতেছি। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টে দেখো, 3 নাম্বার পয়েন্টে কি বলছে, প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করার জন্য নিরোধকের মধ্যে দিয়ে চালনা করা হয়। 3 নম্বরে যে পানি নিরোধন বলছে, মানে প্রাকৃতিক গ্যাসের মধ্যে অনেক সময় পানি মিশ্রিত অবস্থায় থাকতে পারে, পানি মিশে থাকতে পারে। নিরোধন মানে কি বলতো, যে পদার্থ পানি শোষণ করতে পারে। তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক পদার্থ। তাহলে এরকম পানিটাকে শোষণ করার জন্য আমরা প্রাকৃতিক গ্যাসটাকে নিরোধক যে পদার্থগুলো আছে এর মধ্যে দিয়ে আমরা কি করি, চালনা করি। আমাদেরকে মনে রাখতে হবে যে প্রাকৃতিক গ্যাসটাকে আমরা নিরোধক পদার্থের মধ্যে দিয়ে চালনা করি, ফলে পানিটা নিরোধন হয়ে যায়, পানিটা শোষিত হয়ে যায়। কার দ্বারা শোষিত হয়, নিরোধক পদার্থের দ্বারা এটা শোষিত হয়ে যায়। এখানে এটাই বলা হচ্ছে যে প্রাকৃতিক গ্যাসে থাকা পানি দূর করতে সেটাকে আমরা নিরোধকের মধ্যে দিয়ে চালনা করি। সো এই যে এর পরের ধাপে তোমার দেখো পানিটা তোমার গায়েব হয়ে যাচ্ছে, পানিটা তোমার নাই হয়ে যাচ্ছে। কেন? কারণ তুমি কি নিরোধন প্রসেসটা ফলো করতেছো, তুমি নিরোধকের সাহায্যে নিরোধন প্রসেসটা ফলো করতেছো, ফলে তোমার পানিটা এখান থেকে চলে যাচ্ছে। আচ্ছা, গেল এটা। এরপরে 4 নাম্বার দেখো কি বলছে, অতঃপর গ্যাসে থাকা দূষকগুলো, মানে তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ এক একটাকে দূর করতেছো। প্রথমে তুমি তেলকে আলাদা করে ফেলছো, তারপরে তাতে তুমি কি করছো, ঘনীভূত করছো। ঘনীভূত করে কাদেরকে আলাদা করছো, বিউটেন এবং বেনজিন এবং বিউটেনকে আমরা সেকেন্ড ধাপে, এই যে ধাপটা, এই ধাপে আমরা বেনজিন এবং বিউটেনকে কি করেছি, পৃথকীকরণ করেছি। তারপরের ধাপে আমরা কাকে পৃথকীকরণ করেছি, পানিকে, নিরোধক এর সাহায্যে আমরা পানিকে আলাদা করেছি। এরপরটাতে ফলো করো, এরপরটাতে বলতেছে যে এরপরেও তোমার পানির নিরোধক পদার্থ দ্বারা পানিকে নিরোধিত করার পরেও তোমার সেখানে অবিশুদ্ধ পদার্থ থাকতে পারে। ফর এক্সাম্পল হাইড্রোজেন সালফেট, কার্বন ডাইঅক্সাইড, এটা থাকতে পারে। এদেরকে আমরা এই যে ধাপটা আছে, এই ধাপে আমরা এদেরকে আলাদা করি। মানে কি, বিশোধন বলতে কি বোঝানো হয়, যে গ্যাসীয় পদার্থ যারা আছে তুমি এদের থেকেও আস্তে আস্তে কি করতেছো, এদেরকে সরিয়ে দিচ্ছ। আচ্ছা, বলতেছে এরপরে প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে নাইট্রোজেনকে আলাদা করা হয়। এরপরে নাইট্রোজেন মিশ্রিত অবস্থায় থাকতে পারে। এখন নাইট্রোজেনের যে জিনিসটা, সেই জিনিসটা দুইভাবে হতে পারে। আমরা যেই অংশে পানিকে নিরোধন করেছি সেই অংশ থেকেও নাইট্রোজেনটাকে আলাদা করা যেতে পারে। আবার এর যে পরবর্তী অংশ, যেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফেট গ্যাসগুলোকে আলাদা করতেছি, সেখান থেকে আমরা নাইট্রোজেন গ্যাসটাকে আলাদা করতে পারি। সো নাইট্রোজেন পৃথকীকরণ করা হচ্ছে দুইটা ধাপেই করা হচ্ছে। এই ধাপেও কিছুটা করা হচ্ছে, এই ধাপেও কিছুটা করা হচ্ছে। আমরা নাইট্রোজেনগুলোকে সেখান থেকে কি করতেছি, পৃথক করে ফেলতেছি। আচ্ছা, এরপর প্রাপ্ত গ্যাসের মিশ্রণ থেকে, আচ্ছা, এই অবস্থায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস বিশুদ্ধ মিথেন, যেটি পাইপলাইনের মাধ্যমে সঞ্চালন করা হয়। খেয়াল করো, তুমি তো এই পর্যন্ত এসেছো, এর পরবর্তী ধাপে তুমি সেটাকে আর একটু পিউরিফাই করতেছো, আর একটু বিশুদ্ধকরণ করতেছো। যদি এরপরেও কোনো ময়লা আবর্জনা, কোনো ভেজাল পদার্থ থেকে থাকে, আমরা সেটাকে পৃথক করতেছি। পৃথক করে ফাইনালি আমরা একদম লাস্ট যে ধাপটা, সেই লাস্ট ধাপ থেকে আমরা কি করেছি, প্রাকৃতিক গ্যাস পাচ্ছি। তো মোটামুটিভাবে এখানে আমাদের 6টা ধাপ ফলো করে আমরা লাস্ট ধাপে পাইপলাইনের মাধ্যমে এই গ্যাসটা সাপ্লাই দিচ্ছি। সো এইটুকু পার্ট মনে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি। ফার্স্টে আমরা গ্যাস রিজার্ভার থেকে গ্যাসের অস্তিত্ব, গ্যাসের উৎস আমরা কালেক্ট করব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা তেল এবং গ্যাসকে আমরা পৃথক করব। ফার্স্ট রিজার্ভারে আমরা এই কাজটা করব। সেকেন্ড রিজার্ভারে আমরা কি করব, তো তেলটা আলাদা হয়ে গেল। সেকেন্ড ধাপে আমরা প্রাকৃতিক গ্যাসের মধ্যে বিভিন্ন ক্ষতিকর না, প্রাকৃতিক গ্যাসের সাথে বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশ্রিত হয়ে থাকতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা বিউটেন, একটা হচ্ছে বেনজিন। তাহলে এই বিউটেন এবং বেনজিনকে আমরা ঘনীকরণ মানে কি, আমরা শীতল করে আমরা এটাকে তরলে পরিণত করে দিলে আমরা এটাকে এখান থেকে বের করে দিব। আচ্ছা, গেল। এরপরে কি হচ্ছে,
এটার মধ্যে পানি থাকতে পারে, গ্যাসের মধ্যে পানি থাকতে পারে, তাহলে ওই গ্যাসের মিশ্রণটাকে আমরা নিরোধকের মধ্যে দিয়ে চালনা করব, নিরোধক পদার্থ পানিটাকে শোষণ করে নিবে। তাহলে পানিটা যদি সেখান থেকে শোষিত হয়ে যায় তাহলে সেখান থেকে কে থাকবে? শুধুমাত্র গ্যাসীয় পদার্থই থাকবে। তো এখানে এটাই বলেছে। দেন এরপরে আমরা এই ধাপে এসে বিশোধন করব। কার বিশোধন করব? এখানে কে থাকতে পারে? হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকতে পারে। এদেরকে আমরা কি করব? বিশোধন করব। বিশোধন করব। তবে এখানে একটু মনে রাখতে হবে, আমরা পানির নিরোধন করি আর বিশোধন করি, এই উভয় ক্ষেত্রে আমরা যে নাইট্রোজেন গ্যাস যদি থাকে সেই নাইট্রোজেন গ্যাসগুলোকে আমরা এখান থেকে কি করার চেষ্টা করব? পৃথক করার চেষ্টা করব। দেন আমাদের এই যে সর্বশেষ ধাপের আগের ধাপে আমরা এটাকে বিশুদ্ধীকরণ করব। এরপরে ফাইনালি আমরা এখান থেকে লাইন সেট আপ করে প্রাকৃতিক গ্যাস বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে কি করব? মানে বাসাবাড়িতে আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এক্সামে যদি এই চিত্র আসে, তোমাকে এই যে স্টেপসগুলো আছে এখানে যেগুলো ব্যাখ্যা করা হলো এবং এর সাথে সাথে সাপোর্টিভ যে কথাগুলো আমি বললাম যে কোনটাকে কিভাবে করা হচ্ছে, এগুলো যদি তোমরা ব্যাখ্যা করে দিতে পারো, ব্যাস আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ। আমরা কিন্তু এতক্ষণ শিখলাম প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ, কিভাবে প্রাকৃতিক গ্যাসটা আমাদের সেই মানে যে খনি, গ্যাসের যে খনি, সেই খনি থেকে স্টেপ বাই স্টেপ আমাদের বাসা পর্যন্ত চলে আসে। এর মাঝখানে কি কি কাজ হয়, কোন কোন জায়গায় পিউরিফাই হয়, কোন প্রসেসের মাধ্যমে কাজটা করা হয়, আমরা ইন ডিটেলস এই অংশে শিখতে পেরেছি। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ যদি প্রপারলি এক্সপ্লেন করতে পারো, তোমাদের প্রাকৃতিক গ্যাসের প্রক্রিয়াকরণ পার্টটুকু শেষ। আমরা এবার প্রাকৃতিক গ্যাসের ব্যবহার সম্পর্কে জানবো। তো দেখো, আমরা কিন্তু জানি যে প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। তো আমরা এখন সে সম্পর্কে জানার চেষ্টা করবো যে কোন সেক্টরে আমরা কতটুকু প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতেছি। তো বলতেছে দেখো যে আমরা প্রাকৃতিক গ্যাস নানান কাজে ব্যবহার করি, দৈনন্দিন নানান কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইউরিয়া সার উৎপাদন। আমাদের কৃষিক্ষেত্রে ইউরিয়া সারটা ব্যাপক ভূমিকা পালন করে। এই ইউরিয়া সার উৎপাদন করার ক্ষেত্রে আমরা প্রাকৃতিক গ্যাসকে ব্যবহার করি। তো বলতেছে দেখো, শতকরা 21% প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এখন তুমি চিন্তা করো যে তোমার কাছে এই 100% প্রাকৃতিক গ্যাস রয়েছে, এই 100%-এর তুমি 21% প্রাকৃতিক গ্যাস কোথায় ব্যবহার করতেছো? ইউরিয়া সার তৈরিতে বা ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে আমরা এই 21% প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় প্রাকৃতিক গ্যাস দিয়ে। যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু কয়লা থেকেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, কিন্তু আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসটাকে বেশি ফোকাস করা হয়। এর মূল কারণ হচ্ছে সহজলভ্যতা। আমরা আমাদের খনি থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করতে পারি, যেটা আমরা সহজে পেয়ে যাই। আমাদের বাইরে থেকে খুব বেশি একটা মানে আনতে হচ্ছে না বা আমদানি করতে হচ্ছে না, বিধায় আমরা সহজে এটা যেহেতু পেয়ে যাচ্ছি, আমরা এই জিনিসটা থেকে আমাদের দেশের বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদা আমরা পূরণ করি। এবং দেখো, খুবই ইম্পর্টেন্টলি এই যে প্রায় 51% মানে 51% প্রাকৃতিক গ্যাস কি হয়? বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আমাদেরকে সেকেন্ড যে পার্টটা, সেটা হচ্ছে 51% প্রাকৃতিক গ্যাস, এটাকে আমরা বিদ্যুতের সাথে মানে বিদ্যুতের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি আর কি, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। গেল, এরপর বলেছে দেখো, প্রায় শতকরা 22% প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় শিল্প কারখানায়। শিল্প কারখানায় আমরা 22% বলতেছি। এই 22%কে আমরা আবার দুইটা অংশে ভাগ করলাম। 22কে আমরা এখানে ধরো দুইটা অংশে ভাগ করলাম। 11% হচ্ছে বসত বাড়িতে আর 11% হচ্ছে জ্বালানি হিসাবে, মানে টোটাল শিল্প বললে আসলে ভুল হবে। এই শিল্পটাকে আমরা দুইটা সেগমেন্টে ভাগ করেছি। একটা 11% হচ্ছে বাসা বাড়িতে। আমরা বাসা বাড়িতে যে পাইপ থেকে যে লাইনটা আমাদের আসে, এই 11% ঢাকা শহর সহ অন্যান্য জায়গায় যেখানে আমরা সরকারি গ্যাস যেটাকে বলি, আমরা মিটারের মাধ্যমে পে করি, টাকা পে করে দিন গ্যাসটা পাই, এটা হচ্ছে 11%। আর বাকি 11% হচ্ছে কি আছে জ্বালানি হিসাবে। জ্বালানি হিসাবে বলতে কিন্তু মানে এই যে সিলিন্ডারে করে যে গ্যাসগুলো বিক্রি করা হচ্ছে, সেই গ্যাসগুলো প্রায় আরও অন্যান্য যে সোর্স থেকে যেগুলো আসতেছে সেগুলো। তো টোটাল 22%। এই 22% আমরা শিল্প কারখানা সহ আরও বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতেছি। আমি এখানে শিল্প কথাই লিখলাম, শিল্প কারখানার কথাই এখানে লিখে ফেললাম। আচ্ছা, এবারে বলছে শতকরা 1% প্রাকৃতিক গ্যাস বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানির কাজে ব্যবহৃত হয়। বাণিজ্যিক প্রতিষ্ঠান মানে এটা আমাদের বাসা বাড়িতে না, বাণিজ্যিকভাবে এটাকে আমরা ব্যবহার করে থাকি। তো সেটা হচ্ছে শতকরা 1% হচ্ছে বাণিজ্যিকভাবে আমরা এটাকে ব্যবহার করা হয়। এবং বাকি শতকরা 5% এটা হচ্ছে সিস্টেম লস হয়। অর্থাৎ আমরা এই যে এত কিছু জায়গায় যে আমরা ইউজ করতেছি, নানান সেক্টরে যে গ্যাসগুলো আমরা ব্যবহার করতেছি, গ্যাসীয় পদার্থ কি হয়, তুমি যখনই সেটাকে একটু বাইরে রাখবা তখনই সেটা অপচয় হয়ে যাবে, উড়ে যাবে, বায়ুমণ্ডলের সাথে সে মিশে যাবে। তো এই জন্য আমাদের এতগুলো কাজের ক্ষেত্রে আমাদের কিছু গ্যাস লস হয়, নষ্ট হয়ে যায়, উড়ে যায়। তো এটাকে আমরা বলি সিস্টেম লস। এই সিস্টেম লসে আমাদের পড়তে হয় কত পার্সেন্ট? 5% আমাদের সিস্টেম লস হয়। এই যে সিস্টেম লসের জন্য আমরা 5% হচ্ছে গিয়ে যে মানে এখানে চলে যাচ্ছে আর কি। টোটাল ইউরিয়া সার, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানায়, আর একটা হচ্ছে কি যে ইন্ডাস্ট্রির বাণিজ্যিক যে প্রতিষ্ঠান, সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের জ্বালানি হিসেবে 1%, আর বাকি 5% সিস্টেম লস। এই মোট 100%
ইউজেস, আমরা প্রাকৃতিক গ্যাসের ব্যবহারটা এখানে উল্লেখ করলাম। তো এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে আমাদের দেশে 2003 সাল থেকে যানবাহনের ক্ষেত্রে আমরা জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। সিএনজি সহ আর অন্যান্য যে গ্যাসগুলো মানে যে যানবাহনগুলো গ্যাসের মাধ্যমে চলে, বিভিন্ন প্রাইভেট কারও গ্যাসে চলতে পারে। তাহলে এই যে আমরা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে মানে গ্যাসের মাধ্যমে কিন্তু আমরা জ্বালানিরও চাহিদা একটা পূরণ করতে পারি আমাদের যানবাহন চলার ক্ষেত্রে ওভারঅল। তবে জ্বালানির ক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে জ্বালানির ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের এই যে 22% শিল্প কারখানায় যে 22%, এর মধ্যে থেকে মানে এই 22%কে আমরা অনেকগুলো সেগমেন্টে ব্যবহার করি। নাম্বার 1 আমরা বাসাবাড়িতে ব্যবহার করি, নাম্বার 2 আমরা সিলিন্ডারে করে বিক্রি করতে পারি, নাম্বার 3 আমরা পাম্প যে স্টেশনগুলো থাকে সেখানে আমরা ব্যবহার করতে পারি, সেখানে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি। তো টোটাল পয়েন্টগুলো কিন্তু এই 22%-এর মধ্যেই চলে যাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো যে অনেকগুলো ক্ষেত্রে আমাদের এই গ্যাসীয় পদার্থগুলো বা প্রাকৃতিক গ্যাস একটা আশীর্বাদ স্বরূপ, যেটা কিনা আমরা নানান কাজে কি করতে পারি, বিভিন্ন সময় এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা এ পর্বে যাচ্ছি কয়লা নিয়ে আলোচনা করব। আমরা এই পর্বে কয়লা নিয়ে আলোচনা করার চাচ্ছি আর কি, আলোচনা করতে। ওকে, দেখো কি বলতেছে যে কয়লা কিভাবে তৈরি হয় বা কয়লার গঠনটা আসলে কি। আমাদের প্রশ্নে এইভাবেই প্রশ্ন জানতে চাওয়া হবে যে কয়লা কিভাবে তৈরি হয় অথবা কয়লার গঠনটা কিভাবে হয়। তো দেখো এখানে বলতেছে যে প্রাকৃতিক গ্যাস আর খনিজ তেলের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি। আমাদেরকে এটা বুঝতে হবে যে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাসের মতো কয়লাও কিন্তু একটা জীবাশ্ম জ্বালানি, যেটা মানুষের জীবাশ্ম থেকে তৈরি হয় বা অন্যান্য প্রাণীর জীবাশ্ম থেকে তৈরি হয়। এর গঠন প্রক্রিয়া আলাদা। এখন বলতেছে যে কয়লা যদিও জীবাশ্ম জ্বালানি, কিন্তু এটা প্রাকৃতিক গ্যাস অথবা আমাদের অন্যান্য যেই তেল রয়েছে সেই তেলের মতো এটা আসলে না, গঠন প্রক্রিয়াটি একটু আলাদা। প্রায় 350 মিলিয়ন বছর আগে জলাভূমিতে জন্মানো প্রচুর ফার্ন, শৈবাল, গুল্ম এবং অন্যান্য গাছপালার মরে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়েছে। অর্থাৎ কয়লা যে হয়, মাটির নিচে যে কয়লা তৈরি হয়, এটা হতে অনেক লম্বা একটা সময় দরকার হয়। বিভিন্ন জায়গায় কি হয়, জলাভূমিতে এই যে ফার্ন, শৈবাল, গুল্ম এগুলো কি হয়, মারা গিয়ে এগুলো পচে যায়। ঠিক আছে, পচে গিয়ে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে কয়লা তৈরি হয়। গাছপালায় বিদ্যমান জৈব পদার্থে থাকা কার্বন প্রথমে জলাভূমির তলদেশে জমা হয়। আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে কি থাকে, মূলত কার্বন থাকে। তো এই কার্বনগুলো কোথায় জমা হয়, জলাভূমির তলদেশে জমা হয়। আচ্ছা, এভাবে জমা হওয়া কার্বনের স্তর আস্তে আস্তে পলি বা কাদামাটির নিচে চাপা পড়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ধরো এটা একটা পুকুর, এই পুকুরের নিচে ফার্স্টে এরকম গাছপালার লেয়ারটা জমা হলো, এই লেয়ারের উপরে কি হবে, আস্তে আস্তে কাদামাটি আসবে, আস্তে আস্তে কাদামাটি এসে এসে জমা হবে। তো একটা সময় কি হবে, এই যে আমরা যাদের কথা বললাম যে শৈবাল, ফার্ন, এরা এদের উপরে কি হবে, কাদামাটির স্তর পড়বে। দ্যাট মিনস কার্বনটা কাদামাটির নিচে চাপা পড়বে। তো কাদামাটির নিচে চাপা পড়বে এবং বাতাসের সংস্পর্শ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। সো দেখো যখন তুমি এরকম ভাবে চাপা পড়বে তখন তো এখানে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আমার নিচে থাকবে কার্বন লেয়ার, কার্বন লেয়ারের উপরে থাকবে হচ্ছে মাটি, মাটির উপরে থাকবে অন্য বস্তু। তো এখানে কিন্তু এই কার্বন লেয়ারটা অক্সিজেনের সংস্পর্শে আসতে পারবে না, বাতাস থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বলতেছে এই অবস্থায় কার্বনের স্তর আরো ক্ষয় হয়ে পানিযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থে পরিণত হয়। এখানে এই যে পানি তো থাকবে, কারণ যেহেতু এটা মানে জলাশয়ের মধ্যে ঘটনা ঘটতেছে, তো সেখানে পানি থাকবে, অক্সিজেন না থাকবে সেখানে পানি থাকবে। তো সেই পানিগুলো কি হয়, জৈব পদার্থে পরিণত হয়, যাকে বলা হয় পিট। আমরা যেটাকে পিট কয়লা হিসেবে চিনি। এবং এই পিট পরবর্তীতে কার্বন সমৃদ্ধ কয়লা কি হয়, আস্তে আস্তে পরিণত হয়। মানে কয়লা পরিবর্তন হওয়ার বা কয়লা পরিণত হওয়ার আগের ধাপ হচ্ছে পিট। এই পিট থেকে ধীরে ধীরে আরো এটাকে রিফর্ম করতে করতে একটা সময় কার্বনযুক্ত কয়লায় পরিণত হয়। আচ্ছা, কয়লা 3 রকমের হয়, একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, একটা হচ্ছে বিটুমিনাস, আর একটা হচ্ছে লিগনাইট। তবে আমরা এই যে বিটুমিনাসটাকে আমরা বেশি ইউজ করে থাকি আমাদের মানে বিভিন্ন ক্ষেত্রে। আমরা ব্যবহারের সামনে যাব যে কিভাবে ব্যবহার করা হয়, কি কাজে লাগে। তাহলে কয়লা আসলে কিভাবে তৈরি হয় তার একটা সংক্ষিপ্ত ডিসক্রিপশন আমরা এই অংশটুকুর মধ্যে তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো দেখো এবার হচ্ছে আমরা কয়লা কিভাবে কয়লা কিভাবে মাটির নিচে তৈরি হয় সেই সম্পর্কে জানলাম। এবার আসলে কয়লার প্রক্রিয়াকরণ সম্পর্কে, অর্থাৎ মাটির নিচ থেকে কয়লা কিভাবে উত্তোলন করা হয়। দেখো কি বলতেছে যে ভূগর্ভের কয়লা খনি থেকে মেশিনের সাহায্যে কয়লা উত্তোলন করা হয়। অবশ্যই কয়লা উত্তোলন করার জন্য আমাদের নির্দিষ্ট যন্ত্রপাতির প্রয়োজন আছে। আমরা এমনি
মানে নিজেরা শুধুমাত্র খনন করার মাধ্যমে এটা তুলতে পারবো না, এখানে একটা প্রসেস, একটা সিস্টেম ব্যবহার করতে হবে। আচ্ছা, কয়লা উত্তোলন করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, দুইটা প্রসেসের কথা বলা হয়েছে। একটি হচ্ছে ওপেন পিট মাইনিং, আর একটি হচ্ছে ভূগর্ভস্থ মাইনিং বা আন্ডারগ্রাউন্ড মাইনিং। মানে মাইনিং বলতে হচ্ছে খনন করা। এখন তুমি আসলে কতটুকু খনন করবা, তুমি কি অনেক বেশি খনন করবা নাকি সামান্য কিছু খনন করবা, এর উপর ভিত্তি করে আমরা দুইটা প্রসেস এখানে ইউজ করি। একটাকে বলা হয় ওপেন পিট মাইনিং, আর একটাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড মাইনিং। আচ্ছা, গেল। এখন যেটা বলতেছে দেখো, যে সাধারণত কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে, অর্থাৎ যদি এরকম হয় যে না আমাদের কয়লার খনিটা আমাদের ভূপৃষ্ঠ থেকে বেশি গভীরে না, ভূপৃষ্ঠের কাছাকাছি, তখন সেই ক্ষেত্রে আমরা ওপেন পিট মাইনিং ব্যবহার করে থাকি। এই প্রসেসের জন্য খুব বেশি একটা মাটি খনন করার প্রয়োজন হয় না, সামান্য মাটি খনন করলে আমরা আমাদের কয়লার যে খনি, সেই খনিটা পেয়ে যাই, সেখান থেকে আমরা খুব দ্রুত কয়লাটাকে উত্তোলন করতে পারি। আচ্ছা, এবং সেখানে কয়লায় থাকা অন্যান্য পদার্থ, মানে এই যে ওপেন পিট মাইনিং এই যে প্রসেসটা রয়েছে, এই প্রসেসের মধ্যে আমরা কি করি, ময়লা থাকতে পারে কয়লার সাথে, বিভিন্ন শিলা কণা থাকতে পারে, ছাই থাকতে পারে, সালফার থাকতে পারে, এগুলো সহজে কি করা হয়, পৃথক করা হয়। তো কয়লা থেকে আমরা এগুলো কি করতে পারি, সহজেই পৃথক করে ফেলতে পারি। আচ্ছা, গেল, এটা হচ্ছে কয়লার প্রক্রিয়াকরণ। দেন আসো কয়লার ব্যবহারটা কি। এখানে আরেকটা কথা একটু বলে নেই, আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড মাইনিং এই প্রসেসের মাধ্যমে কিন্তু আসলে বেশি খনন করতে হয়, অর্থাৎ কয়লার লেয়ারটা যদি মাটির অনেক গভীরে থাকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রসেসটা ভিন্ন, তখন আমরা আন্ডারগ্রাউন্ড মাইনিংয়ে যাই এবং সেখান থেকে আমরা এটাকে খনন করার মাধ্যমে আমরা এগুলোকে তুলে ফেলতে পারি। আচ্ছা, এবারে দেখো যে কয়লার আসলে ব্যবহারটা কি, কোন কোন কাজে কয়লাকে ব্যবহার করা হয়। তো বাংলাদেশে সব থেকে বেশি কয়লা ব্যবহৃত হয় ইটের ভাটায়। মনে রাখতে হবে, আমাদের ইট ভাটায় ইট জ্বালানোর জন্য অনেক বেশি কাঠের প্রয়োজন হয়, এবং সেই কাঠের সাথে, শুকনো কাঠের সাথে আমরা কয়লাও দিয়ে থাকি, কারণ কয়লা এবং কাঠ মিলে আগুনের উত্তাপটা অনেক বেশি হয়, ইটটা খুব ভালোভাবে পোড়া হয় আর কি। আচ্ছা, জ্বালানি হিসেবে শিল্প কারখানা এবং বাসাবাড়িতেও এটা ব্যবহার করা হয়ে থাকে আর কি। মানে জ্বালানি হিসেবে আমরা কয়লাকে ব্যবহার করতে পারি, কারণ কয়লার মধ্যে কার্বন থাকে, সেই কার্বনটা আসলে আমরা অনেক সময় ধরে কি করতে পারি, পুড়তে পারি। তো এখানে এই কথাটাই বলতেছে যে জ্বালানি হিসেবে সামান্য কিছু পরিমাণ কয়লা, সেটা আমাদের শিল্প কারখানায় ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের বাসাবাড়িতে ব্যবহার করা হয়ে থাকে। নর্মালি গ্রাম অঞ্চলের বাসাবাড়িগুলোতে কিন্তু আমরা শুকনো কাঠ ব্যবহার করি, কিন্তু বর্ষা মৌসুমে দেখা যায় অনেক সময় শুকনো কাঠের সংকট দেখা দিলে সেই ক্ষেত্রে আমরা সামান্য শুকনো কাঠের সাথে কয়লা দিয়ে আমরা আগুনটাকে খুব দ্রুত জ্বালাতে পারি। আচ্ছা, আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে এখনো কয়লা ব্যবহৃত না হলেও পৃথিবীর সব দেশেই বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার খুব বেশি। মানে বলতেছে আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে আমরা কয়লাটাকে খুব বেশি একটা ব্যবহার করি না, বাট পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে কয়লাটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মূল কারণ কি দেখো, আমরা সাধারণত কয়লার খুব বেশি একটা খনি মানে আমাদের দেশে কয়লার খনি পাওয়া যায় না, বাট আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের খনি পাওয়া যায়। তো যেটা আমাদের কাছে সহজলভ্য, যেটা আমরা খুব সহজে পেয়ে থাকি, আমরা তো সেই জিনিসটাকেই বেশি কাজে লাগাবো। তো সেই ক্ষেত্রে কয়লা থেকে প্রাকৃতিক গ্যাসের অপশনটা আমাদের দেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে চিন্তা করলে এটা বেশি ভালো এবং লাভজনক। এছাড়াও হোটেল রেস্তোরাঁয় কাবাব জাতীয় খাবার তৈরিতে কয়লার ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন যে শিক কাবাব, গ্রিল এই জাতীয় যে খাবার দাবার যে প্রস্তুত করার ক্ষেত্রে আমরা কয়লার মধ্যে আগুন জ্বালিয়ে দেই, সেই আগুনটা, কয়লার উত্তাপটা দেখো। এখানে কাবাব জাতীয় খাবার প্রস্তুত করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। কয়লার আগুনটা যেভাবে জ্বলে, আগুন একদম দাউ দাউ করেও জ্বলবে না, আবার আগুনটা একদম নিভেও যাবে না। আমরা আগুনটাকে নিভু নিভু আকারে জ্বালাবো, যাতে করে ওই গ্রিলটা বা ওই কাবাবটা আস্তে আস্তে পুড়ে। বেশি আগুন দিলে কাবাবটা পুড়ে যাবে, আর কম আগুন দিলে তখন সেই কাবাবটা হতে অনেক লম্বা সময় লাগবে। দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে আমরা কয়লার সাহায্য নেই, কয়লার সাহায্যে এই কাবাব তৈরি করা হয়। এছাড়াও কর্মকার এবং স্বর্ণকারগণ, কর্মকার বলতে যারা বিভিন্ন লোহার তৈরি জিনিসপত্র যারা তৈরি করে আর কি, আর স্বর্ণকারগণ কি করে, কয়লার সাহায্য নিয়ে অলংকার তৈরির সময় কয়লা ব্যবহার করে থাকেন। অর্থাৎ এই কর্মকার এবং স্বর্ণকার এই দুই শ্রেণীর মানুষ সোনা দিয়ে বিভিন্ন গহনাগাটি তৈরি করার সময় তাপ দিতে হয়, সেই ক্ষেত্রে তারা কয়লা ব্যবহার করে। আর কর্মকারগণ ওই লোহার টুকটাকে ফার্স্টে কয়লার মধ্যে দিয়ে সেটাকে নরম করে, মানে যেহেতু সেটা তাপ দিলে সেটাকে শেপ দেওয়াটা সহজ হয়, তো সেই ক্ষেত্রে তখন তারা যখন আগুনের মধ্যে যখন তারা দেয়, তখন তারা কয়লাটা বেশি ইউজ করে। তাহলে এরকম ভাবে আমরা নানান ক্ষেত্রে কয়লার প্রচুর ব্যবহার দেখতে পেলাম। নাম্বার 1, ইট ভাটায় কয়লা ব্যবহার করা হয়। নাম্বার 2, শিল্প কারখানা এবং বাসাবাড়িতে ইউজ করা হয়। নাম্বার 3, বিভিন্ন রেস্টুরেন্টে কাবাব জাতীয় খাবার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। নাম্বার 4, কর্মকারগণ লোহার তৈরি জিনিসপত্র তৈরিতে কয়লা ব্যবহার করেন। এবং স্বর্ণকারগণ তাদের সোনা থেকে বিভিন্ন জিনিস, যে গহনাগাটির যে শেপটা, সেই শেপটা তারা ফার্স্টে কয়লা দিয়ে তাপ দিয়ে সেটাকে আগে নরম করে, দেন সেখান থেকে তারা এগুলো তৈরি করে।
ওকে, সো কয়লার ব্যবহার যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা এই পয়েন্টটুকু খুব ভালোভাবে লিখে দিতে পারলে আমাদের অ্যান্সারটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো যাচ্ছি আমরা আমাদের নেক্সট অংশে। আমরা এবার কথা বলবো দুইটা পার্ট নিয়ে। একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, বাংলাদেশের প্রেক্ষাপট এবং ইন্টারন্যাশনাল যেই প্রেক্ষাপট রয়েছে। আমরা দুইটা সিনারিও আলোচনা করব যে আমাদের দেশে আসলে কি হয়, বাইরের বিশ্বে কি হচ্ছে। খেয়াল করো, আমরা দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। তো এইখানে আসলে আমাদের ফোকাসে থাকবে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা, এই দুইটার মধ্যে থেকে কোনটাকে আমরা বেশি পরিমাণে কাজে লাগাতে পারি, বাংলাদেশে কোনটাকে কাজে লাগানো হয় এবং বাইরের যে দেশগুলো আছে তারা কোনটাকে ইউজ করে। তো ফার্স্টে যাচ্ছি আমরা আমাদের প্রাকৃতিক গ্যাসের যে ইনফরমেশন রয়েছে সেখানে। খেয়াল করো, বলতেছে কি যে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। বাংলাদেশের একমাত্র এবং প্রধান খনিজ সম্পদই হচ্ছে প্রাকৃতিক গ্যাস। বর্তমানে বাংলাদেশের 17টি গ্যাস ক্ষেত্রের 89টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হয়। মানে গ্যাস ক্ষেত্র আমরা পেয়েছি 17টা, এই প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে 2টা 3টা 4টা করে কূপ ক্ষেত্র রয়েছে। সো এভাবে আমরা মোটামুটিভাবে 79টা কূপ থেকে আমরা গ্যাস উত্তোলন করি। বাংলাদেশের বাণিজ্যিক জ্বালানি হারের প্রায় 75% পূরণ করে এই গ্যাস। মানে জ্বালানি ক্ষেত্রের আমাদের এই 75% আমরা প্রাকৃতিক গ্যাস থেকে আমরা আমাদের চাহিদা মিটাই, যার অধিকাংশই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে গ্যাসের প্রায় 51%, এই যে টোটাল যে গ্যাসটা উত্তোলন করা হচ্ছে এর 51% আমরা বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এদেশে কয়লার তুলনায় প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ততা বেশি বলে সরকার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী হয়ে থাকেন। খুব সুন্দর একটা কথা বলেছে যে আমরা কয়লা থেকে যে গ্যাস, মানে কয়লা থেকে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করব, কিন্তু এর থেকে আমরা গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রতি বেশি জোর দেই। কেন আমরা এই জোরটা দেই? এর মূল কারণ হলো যে গ্যাসটা সহজে পাওয়া যায় আমাদের দেশে, কয়লাটা সহজে পাওয়া যায় না। এখন আসো, তার মানে প্রাথমিক কনসেপ্টটা ক্লিয়ার যে কেন কয়লা থেকে আমরা প্রাকৃতিক গ্যাসের দিকে ঝুঁকতেছি, কারণ এটার পর্যাপ্ততা বেশি, সহজে পাওয়া যায় আমাদের দেশে, এটার খনি আছে, আমরা খনি থেকে সহজে উত্তোলন করতে পারি এবং সেখান থেকে সহজে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আচ্ছা, এবারে প্রাকৃতিক গ্যাসের ভালো দিকটা তো বললাম, এবার আসলে কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলি। যদিও প্রাকৃতিক গ্যাস দেশীয় প্রযুক্তিতে উত্তোলন করা সম্ভব না হওয়ায় বিদেশি কোম্পানিকে দিয়ে উত্তোলন করানো হয়, ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা ব্যয়বহুল হয়ে থাকে। বলতেছে যে যদি আমাদের গ্যাসটাকে আমরা নিজেরা উত্তোলন করতে পারতাম তাহলে এটা আমাদের অনেক কম খরচ হতো, কিন্তু আমাদের সেই উত্তোলন সিস্টেমটা আমাদের জানা নাই। এই জন্য আমরা বিদেশি যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে হায়ার করে এই গ্যাসটা উত্তোলন করি। তো যেহেতু বিদেশি কোম্পানিগুলোকে হায়ার করে আমরা এটাকে উত্তোলন করতেছি, অতএব এই ক্ষেত্রে আমাকে কি হয়, প্রচুর ব্যয়বহুল, মানে তাদেরকে পেমেন্ট করে দেন সেই গ্যাসটা আমরা পেয়ে থাকি। আচ্ছা, পক্ষান্তরে প্রাকৃতিক গ্যাসের মতো কয়লাও একটি জীবাশ্ম জ্বালানি। পৃথিবীর সব দেশেই বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা বেশি ব্যবহার করা হয়। পৃথিবীর সকল দেশেই কিন্তু আমরা কয়লাটাকে বেশি উত্তোলন, মানে বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশে কয়লাটাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এর মূল কারণ হচ্ছে কয়লাটা একটু সস্তা, বেশি পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে এবং সহজলভ্য। তো এই জন্য যেই আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন যে এশিয়ার যে বিভিন্ন দেশগুলোতে আমরা সেই কয়লার ব্যবহারটা খুব বেশি দেখি। কেন? কারণ তাদের কয়লার পর্যাপ্ততা খুব বেশি, ওই সকল দেশে কয়লা বেশি পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাস যা যতটুকু পাওয়া যায় তার থেকে কয়লাটা ওই সকল দেশে বেশি পাওয়া যায়। এই জন্য গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সাশ্রয়ী হয়ে থাকে। যেহেতু কয়লাটা একটু সস্তা, সহজে পাওয়া যাচ্ছে, সো দ্যাটস ওয়াই বাইরের দেশ, বাংলাদেশ ব্যতীত অন্যান্য দেশে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সেটার বেশি ফোকাস, সেই দিকে বেশি ফোকাস করা হয়ে থাকে। আচ্ছা, এবারে যাই আমাদের দেশে। দেখো, এখন আমাদের দেশের এখন তাহলে পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়, বাইরের দেশে কয়লাটা ব্যবহার করা হয়। আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস সহজে পাওয়া যায়, সহজলভ্যতা খুব বেশি, বাইরের দেশে কয়লাটা সহজে পাওয়া যায়, এই জন্য তারা কয়লাটাকে বেশি ব্যবহার করে। কিন্তু আমাদের দেশের প্রাকৃতিক গ্যাসটা সহজে পেলেও এটা আসলে একটু খরচটা বেড়ে যায়। কেন? কারণ বিদেশি কোম্পানিগুলো থেকে আমরা এটাকে উত্তোলন করি, এই জন্য আমরা এটার খরচটা একটু বেশি বেড়ে যায় প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে। আর কয়লার খনি আমাদের দেশে খুবই কম পাওয়া, মানে যায় না বললেই চলে, সেই জন্য আমরা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব বেশি একটা করি না। দেন আসো, দেখো আমাদের দেশে কয়েকটা কথা বলতেছে যে এখন এই প্রাকৃতিক গ্যাস ডে বাই ডে হুমকির মুখে পড়ে যাচ্ছে। কিরকম ভাবে? আমাদের দেশের সার কারখানা, আমাদের শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, এর চাহিদা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। মানে আমরা যে গ্যাস, প্রাকৃতিক গ্যাস যে ব্যবহার করি, বিদ্যুৎ ক্ষেত্র বলো, সার কারখানা বলো, শিল্প কারখানা বলো, এগুলো ডে বাই ডে বাড়তেছে এবং গ্যাসের চাহিদা বাড়তেছে। তো যেই পরিমাণ গ্যাসের চাহিদা বাড়তেছে ওই পরিমাণ গ্যাস আবার আমরা উত্তোলন করতে পারবো না। এখন হয়তো পারলেও নিয়ার ফিউচারে এটা আস্তে আস্তে চাহিদার পরিমাণটা বেড়ে যাবে। ধরো ফর এক্সাম্পল কতটুকু গ্যাস উঠালাম, ধরো ফর এক্সাম্পল আমি উদাহরণ দিলাম তোমাদেরকে, কোনো একটা জায়গায় তোমার ডিমান্ড হচ্ছে 1000 লিটার, তুমি উত্তোলন করতেছো 500, তাহলে তুমি কি ঘাটতিতে রয়েছো? সো আমাদের দেশের প্রেক্ষাপটে সেম জিনিসটাই হচ্ছে আর কি।
আচ্ছা, করা সম্ভব হয় না বোধহয়, বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে উত্তোলন করানো হয়, যেটা অনেক ব্যয়বহুল। এই টাইপের কথা নিয়ে কথা বলেছি। তো চলো আমরা একটু ট্রাই করি আমাদের দেশে আসলে কি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা। বাংলাদেশে কিন্তু কয়লার খনি রয়েছে, যে দেখো প্রাকৃতিক গ্যাসের মতো কয়লা একটি জীবাশ্ম জ্বালানি। বাংলাদেশের জয়পুরহাট জেলা, জামালগঞ্জ, রংপুরের তারপর হচ্ছে খালাসপীর, নওগাঁয় পত্নীতলা, দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি দিঘিপাড়া, সুনামগঞ্জের লালঘাট, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু কয়লার খনি পাওয়া যায় বা কয়লার খনি পাওয়া গিয়েছে আর কি। কিন্তু আমাদের দেশের ইটভাটা জ্বালানি হিসেবে, এবং কলকারখানায় জ্বালানি হিসেবে সামান্য পরিমাণ কয়লা ব্যবহৃত হয়। বিশ্বের সব দেশেই বিদ্যুৎ উৎপাদনে কয়লা খুব বেশি উপযোগী। তো এই যে কয়লাটা আমরা পাচ্ছি, আসলে এই কয়লাটা প্রসেস করা, এটা আসলে এক তো খনিগুলা যথার্থ না, মানে এনাফ না আমাদের জন্য, এবং সেটাকে ওইভাবে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না, সরকার সেই দিকে পদক্ষেপ নিতে পারছে না। এখন যদি গভর্নমেন্ট এই দিক থেকে পদক্ষেপ নিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা এই কয়লার দিয়েও কিন্তু আমরা আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনের চাহিদা পূরণ করতে পারবো। মূলত কয়লার সংকট, কয়লার খনির খুব বেশি একটা পর্যাপ্ততা আমাদের দেশে নাই। এই সকল কারণে আমরা কয়লার দিকে না ঝুঁকে আমরা কোথায় ঝুঁকি, প্রাকৃতিক গ্যাসের দিকে আমরা ঝুঁকি। আচ্ছা, শুধু আমাদের দেশে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার হয় না, সরকার যদি এই দেশের কয়লার পর্যাপ্ততার কথা বিবেচনায় এনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থাপন করেন, তাহলে আমি মনে করি প্রাকৃতিক গ্যাসের তুলনায় এটা আসলে অনেক বেশি সাশ্রয়ী হবে। সো এইখানে জাস্ট ব্যাপারটা, জাস্ট এখানে তোমাদের কথা বলতেছে যে হ্যাঁ, তোমরা এটা মনে করতেছো যে না, প্রাকৃতিক গ্যাসের চাইতে কয়লাটা অনেক বেশি সাশ্রয়ী হতে পারে যদি বাংলাদেশের সরকার বা গভর্নমেন্ট যারা এই বিষয় নিয়ে কাজ করে, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে যদি এই কয়লার দিকে বেশি ফোকাস করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদনে কয়লা ভিত্তিক বিদ্যুৎও আমরা উৎপাদন করতে পারবো। এবং এই যেই খনিগুলোর কথা বলছে আর কি, বিভিন্ন জায়গার নাম মেনশন করে যেগুলোর কথা বলা হয়েছে, যদি আমরা সেগুলোর দিকেও ফোকাস করি, তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি কার্যকর হবে। তো আমি আশা করতেছি তোমরা এই বিদ্যুতের যে ব্যবহার, খনিজ সম্পদের ব্যবহার বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে বাংলাদেশ ভার্সেস আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো, বাংলাদেশের অপরচুনিটিসগুলো কি কি, সমস্যাগুলো কি কি, সেগুলো আমি দুইটা পয়েন্টে তুলে ধরলাম। আশা করছি তোমরা এটুকু কথা প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই আমরা আমাদের এই প্রাকৃতিক গ্যাস এবং কয়লা নিয়ে, যে প্রাকৃতিক সম্পদ বা খনিজ সম্পদ নিয়ে আমরা যে আলোচনা করেছি, এই পর্বের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।